ধরেন আমি ইন্ডিভিজুয়াল কারো দুর্নীতির ঘটনায় যাচ্ছি না, উপদেষ্টাদের বা ইভেন আওয়ামী লীগ আমলে মন্ত্রীদের, তারও আগে 2001 থেকে 6 বিএনপির আমলে। কিন্তু এখন যেরকম আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির অভিযোগ উঠছে, সেটার বিচার দরকার। আর ইমিডিয়েট এই 18 মাস, কারণ এই 18 মাসে তারা জাতিকে সবক দিয়েছে, তারা আমাদেরকে শিখিয়েছে, তারা আমাদেরকে কন্টিনিউয়াস জ্ঞান দিয়েছে। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, এই বাচ্চা ছেলেগুলো আমাদেরকে যে এইভাবে দেশ চলতে হবে, এ দেশে এইটা রাখবো না, ওইটা থাকবে না, সংবিধান থাকবে না। অথচ প্রত্যেকের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ, নাহিদ থেকে শুরু করে সবার বিরুদ্ধে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই অভিযোগের আগে আরেকটা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম সাহেব প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে একটি ফাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জোর করে সাইন করেছে না করিয়েছে। আসিফ আবার ওইটা চ্যালেঞ্জ করেছে। শাহে আলম সাহেব বলেছে যে মন্ত্রণালয় থেকে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত হবে। ধন্যবাদ। বিএনপি সরকার তাহলে এই দ্বিচারিতায় আছে কেন? আমরা যে বলছি 18 মাসে কাজেরই একটা তদন্ত হোক, সরকারের তদন্ত করার দরকার নাই, একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন হোক। হাইকোর্টের বা আপিল বিভাগের সাবেক প্রধান বিচারপতি বা সাবেক বিচারপতি বা ধরেন সাবেক সচিব, সমাজের অন্যান্য গ্রহণযোগ্য ব্যক্তি, সরকারেরও লোক থাকবে, মন্ত্রণালয়ের সচিবরা থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হোক। ইনকোয়ারিতে যদি দেখা যায় আমরা যে অভিযোগগুলো করছি, সারা বাংলাদেশের মানুষ যে অভিযোগগুলো করছে তার সবটাই মিথ্যা, তাহলে সবার আগে আমরা ফুলের মালা দিয়ে তার ডক্টর ইউনূসের সব উপদেষ্টাদের আবার বরণ করব। তদন্ত করতে দোষ কোথায়? আপনি যখনই তদন্ত অ্যাভয়েড করবেন, বিএনপির আমি আসলে বিএনপির বুঝি না, বিএনপি কি কোনটার পক্ষে আছে আর কোনটার বিপক্ষে আছে, আমরা বোকাশোকা মানুষ তো আমরা বুঝতে পারি না। এই বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল সিকিউরিটি উপদেষ্টা হিসেবে, আপনার মনে আছে? তারা 2 জন না 3 জন উপদেষ্টার নাম মেনশন করে পদত্যাগ চেয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, খলিলুর রহমান, আরেকটু উপদেষ্টার নাম আমার মনে নেই। তো সেইখানে সেই খলিলুর রহমান আবার কোন জাদুর বলে, বিএনপি তো একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি তো অনেক পররাষ্ট্র বিষয়ক আচ্ছা ঠিক আছে, বিএনপি তো অনেক অভিজ্ঞ ব্যক্তিত্ব আছে। আর একটা পররাষ্ট্রমন্ত্রী হতে গেলে তো ইংলিশ জানলে হয় না, খালি পররাষ্ট্রমন্ত্রী হতে গেলে তার পররাষ্ট্র বিষয়ক লেখাপড়া থাকতে হয়, সঙ্গে দেশপ্রেম। তো যে রজার খলিল সম্পর্কে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি যে যে বক্তৃতা দিয়েছিল, এগুলো আপনি রেকর্ডগুলো বাজান তো, কোন জাদুর চেরাগে এই খলিলুর রহমান আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলো? মানুষ বুঝতে পারে না। এই জন্যই বিএনপির উচিত হবে, হয়তো করেছে কি কারণে আছে আমরা দেখছি, কিন্তু বিএনপি যদি ইউনূসের পাপের দায় না নিতে চায়, বিএনপি যদি আসিফ নজরুল সহ জুনিয়র আসিফ সহ অন্য সব উপদেষ্টাদের, মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে সব উপদেষ্টাদের পাপের দায় না নিতে চায়, তাহলে বিএনপির উচিত, এই যে হাইকোর্ট থেকে রুল জারি করেছে, সরকারকে নোটিশ দিয়েছে যে কেন তদন্ত কমিটি করা হবে না, জবাব দেন। এটার সহজ বুদ্ধি হচ্ছে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই সব কাজের তদন্ত করা। তদন্তে বেরিয়ে আসবে, দোষ না থাকলে নাই, আর দোষ থাকলে আইনগত যা আছে সবার ক্ষেত্রে যা হবে তার ক্ষেত্রে তাই হবে। শোনেন, আমি আপনাকে মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে অন্যান্যদের, অরুণা বিশ্বাসের কথা না আমি বাদই ধরলাম যে ওনারা আওয়ামী লীগ মাইন্ডেড, খোদ বিএনপি মাইন্ডেড 6 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গতকাল ইন্টারভিউ দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে শায়ান ওয়াহিদ, ওই যে ভদ্রমহিলা ভালো গান গায় গিটারে, সে শেখ হাসিনার আমলে সাহস করে গান গেয়েছিল রানীমা তুমি কিসে খুশি হবা, এবং এই যে ছাত্রদের সব আন্দোলনে উনি গান গেয়ে গিয়ে গিটার বাজিয়ে বাজিয়ে সাহসের সঙ্গে উনি সব সাংস্কৃতিক আন্দোলন, ওই 5 আগস্ট সে বলেছে যে ইউনূসের আমলে সাংস্কৃতিক কর্মকাণ্ড কারো যায়নি। তারপরে ওই যে ন্যান্সি, খোদ বিএনপি করে, এবার বিএনপির এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য নমিনেশন ফর্ম জমা কিনেছিল মহিলা কোটায়, এবং আজীবনই সে বিএনপি। আওয়ামী লীগ আমলে এই জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। শোনেন, সে তো মারাত্মক কথা বলেছে, এগুলো আপনি জানান সবাইকে। ন্যান্সি বলেছে ইউনূসের 18 মাসে আমার জীবন জীবিকার সমস্যা হয়েছে, কারণ আমি একজন পেশাদার শিল্পী, আমি গান গেয়ে আমার জীবন চালাই, সেই গান আমি গাইতে পারিনি। শোনেন, আমি আপনাকে বলি, আমার খুব স্ট্রিট ফুড খাওয়ার অভ্যাস রাস্তাঘাটে। আমি ইউনূসের আমলে শিল্পকলা একাডেমির সামনে একটা লোক খুব ভালো লুচি সবজি, আবার বট বোঝেন, মানে ভুড়ি, খাসির ভুড়ি, ওটাকে বট বলে অনেকে,
ওই বট বিক্রি ওই শিবিরের বট বাহিনীর মতো না, মানে আপনার ভুড়ি আর কি, মানে গরুর ভুড়ি বা ছাগলের ভুড়ি। হ্যাঁ, তো আমি ও খুব ব্যস্ত রাস্তার দোকানদার। ওই দিন আমি সন্ধ্যায় গেছি, এটা ইউনুসের ক্ষমতার মাঝামাঝি সময়। তাইলাম চেনি আমাকেও চেনে, ও আমিও ওকে চিনি। ভাই কেমন আছেন, দেন দেখি লুচিয়া। তো আমার অভ্যাস মানুষের সঙ্গে কথা বলা। তাইলাম কি ব্যাপার আজকে ভিড় কম? বলে স্যার আর বলেন না স্যার, আপনারা তো হাসিনাকে তাড়ালেন। আমি বললাম আমরা তো না, সবাই মিলেই তাড়ানো, মানে বলছে যে আপনি গণতন্ত্র দেন। বলে স্যার আমার বাচ্চাদের খাওয়াতে পারছি না। ইউনুস আসার পর থেকেই শিল্পকলা একাডেমিতে নাটক, এই আসিফরা, জুনিয়র আসিফরা, আসিফ নজরুলদের পরামর্শে যে কোনো সাংস্কৃতিক নাটক, মুক্তিযুদ্ধ নিয়ে নাটক নিষিদ্ধ করে দিচ্ছে। আরে ডক্টর ইউনুসের তো সবচেয়ে বড় অপরাধের বিচার হবে। সে আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যেকটা স্মৃতিস্তম্ভ তার বাহিনী দিয়ে ভাঙিয়েছে। সে আমার বাংলাদেশকে অপমান করেছে। সে তো রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে ৩২ নম্বর ভাঙার মধ্য দিয়ে। কারণ ৩২ শেখ হাসিনার বাবার বাড়ি, শুধু ৩২ আমার বাড়ি, সবার বাড়ি। ৩২ আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আবারও করব প্রয়োজনে, কিন্তু তার মানে আমার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য না। মুক্তিযুদ্ধ আমার 1000 বছর ইতিহাসের শ্রেষ্ঠ গৌরব। এখন আপনি বলেছেন বিএনপির 3 মাসে কি দেখছেন? বিএনপির 3 মাসে বিশাল খুশি হওয়ার মতো কিছু হবে। আমি আপনাকে বলি, বিএনপির 3 মাসে বিশাল খুশি হওয়ার মতো আমরা কিছু দেখিনি। হ্যাঁ, রুটিন ওয়ার্ক গুলো করেছে। প্রধানমন্ত্রী তার জীবন আচরণে কিছু পরিবর্তন এনেছে, এটাকে সাধুবাদ দিতে হয়। তার সিকিউরিটি কমিয়েছে, রাস্তা বন্ধ করা কমিয়েছে। ঈদের দিন না ঈদের পরের দিনই বোধহয় সে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গেছে। আপনি যদি নর্মালি দেখেন এটা খুবই ভালো দিক, একজন প্রধানমন্ত্রী এত আন্তরিক। কিন্তু এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই প্রধানমন্ত্রী, হ্যাঁ, অন্য মন্ত্রীরা না করে কেন উনি করেন? আচ্ছা করলাম ঈদের মধ্যে না, ঠিক আছে, আমরা তাকে প্রশংসাই দিতে চাই, সবসময় সমালোচনা করতে চাই না। প্রশংসাই দিতে চাই যে ঠিক আছে উনি ফ্রি ছিলেন, ছুটির দিন উনি নিজে ঘুরেছেন সিকিউরিটি ছাড়া, একটা দুইটা বড় জোর গাড়ি সহ, এবং মানুষ এটাকে ভালোভাবে নিয়েছে। কিন্তু এটার মধ্য দিয়ে যে মেসেজটা উনি দিতে চেয়েছেন, আমার বিশ্বাস পাওয়ারের সফট ইউজ করেছেন তিনি। সেটা হচ্ছে যে আগামী বছরে যেন কোনো শহরে, কোনো মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন বা পৌরসভা যেন বর্জ্য ব্যবস্থাপনায় কোনো মানে ত্রুটি না করে। এবং সামনের দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এখনো এই আগামী ৫-৬ দিনও আধা ছুটির মুডেই বাংলাদেশ, যদিও কালকে থেকে অফিসিয়ালি খুলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উচিত হবে, মানে একজন নাগরিক হিসাবে অনুরোধ জানাবো, আইনজীবী হিসাবে উনি কারাগারগুলো পরিদর্শন করুন। এই যে আপনার কাশিমপুর এবং কেরানীগঞ্জ, কারণ কারাগারে এখন সবচেয়ে বেশি মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। একজন মানুষ কনভিক্টেড হলো তার কিছু অধিকার থাকে, বরং সাজাপ্রাপ্ত হওয়ার আগে বিচারাধীন আসামিরা রাজনৈতিক মতবাদে বিশ্বাসী বলে, রাজনৈতিক দলকে সমর্থন করে বলে বহু লোক রাজবন্দী হিসাবে আছে, এবং রাজবন্দী হিসাবে ব্রিটিশরাও অনেক অধিকার দিয়ে গেছে আমাদের, কিন্তু সেই অধিকার বাংলাদেশের বর্তমান কারাগারগুলোতে নাই। কেউ যদি প্রশ্ন করেন যে মামুন আওয়ামী লীগ আমল কি ছিল? না, ছিল না। এটা ছিল না বলেই তো আওয়ামী লীগের দোষ আমরা ধরেছি। হয়তো এখন যতটা খারাপ তত খারাপ ছিল না, কিন্তু ছিল না। রাজনৈতিক কারণে বিনা বিচারে অনেক দিন অনেক লোক জেলে ছিল। তো সেই একই ঐতিহ্য চলছে এখনো।